মাত্র কয়েকদিন আগে 26শে মে আবারও 30 দিনের প্যারোল পেয়েছেন রাম রহিম। আর সেই সঙ্গে নতুন করে শুরু হলো পুরনো বিতর্ক। তিনি কি শুধুই একজন বন্দী যিনি আইনের অধিকার ভোগ করছেন, নাকি তিনি এমন এক প্রভাবশালী ব্যক্তি যার জন্য প্রশাসনের নিয়ম অন্যভাবে কাজ করে? একজন সাধারণ বন্দী যদি কয়েকদিনের প্যারোল চান, তাহলে তাকে প্রশাসনের দরজায় দরজায় ঘুরতে হয়। কিন্তু একজন ধর্ষণে দোষী সাব্যস্ত ব্যক্তি যদি 20 বছরের সাজা পাওয়ার পরও বারবার জেল থেকে বেরিয়ে আসেন, শত শত দিন জেলের বাইরে কাটান, তাহলে কি প্রশ্ন ওঠা স্বাভাবিক নয়? ভারতের বিচার ব্যবস্থা কি সত্যি সবার জন্য সমান, নাকি ক্ষমতা, প্রভাব এবং ভোটের অঙ্ক কখনো আইনের বইয়ের পাতাকেও ছাপিয়ে যায়? 2017 সালে 2 নারী শিশুকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হন ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম। আদালত তাকে 20 বছরের কারাদণ্ড দেয়, কিন্তু তারপর যা ঘটেছে তা আজও বিতর্কের কেন্দ্রবিন্দু। একের পর এক প্যারোল, একের পর এক ফাড়লো, আর তার সঙ্গে জুড়ে থাকা রাজনৈতিক অভিযোগ, নির্বাচনের সময়কাল এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে তীব্র প্রশ্ন। আজকের ভিডিওতে আমরা শুধু রাম রহিমের প্যারোলের হিসাবটাই দেখব না, খুঁজে বের করার চেষ্টা করব ভারতের বিচার ব্যবস্থা, প্রশাসনিক ক্ষমতা এবং রাজনৈতিক বাস্তবতা, সেই জটিল সম্পর্ক যা আজ কোটি কোটি মানুষের মনে একটাই প্রশ্ন তুলেছে: আইনের চোখে কি সত্যি সবাই সমান? নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। विपक्षी तो आरोप लगा रहे हैं कि राम रहीम को बार बार पैरोल 3-4 बार नहीं, तो फिर पैरोल बनाई किस लिए? पैरोल बनाई किस लिए? आज उस व्यक्ति को 7 साल हो गए, 8 साल हो गए जेल के अंदर। 1 साल के बाद वो हकदार हो जाता है पैरोल का। इसको तो जाके मेरे ख्याल में 3-4 साल बाद पहली पैरोल मिली थी। तो पैरोल इसलिए बनाई जाती है कि पैरोल दी जाए लोगों को। बात राम रहीम की नहीं है, कोई भी कैदी हो सबको पैरोल का हक है और सभी पैरोल पर जाते हैं। একজন সাধারণ বন্দী যদি পরিবারের সদস্যদের মৃত্যুর খবর পেয়ে কয়েকদিনের প্যারোল চান, তাহলে তাকে কখনো কখনো মাসের পর মাস অপেক্ষা করতে হয়। কিন্তু একজন ধর্ষণে দোষী সাব্যস্ত ব্যক্তি যদি বারবার জেল থেকে বেরিয়ে আসেন, বছরের পর বছর ধরে শত শত দিন জেলের বাইরে কাটান, তাহলে প্রশ্ন ওঠাটা কি স্বাভাবিক নয়? ভারতের বিচার ব্যবস্থা কি সত্যি সবার জন্য সমান, নাকি কিছু মানুষের জন্য আইনের পথ একটু বেশিই মসৃণ? আজ আমরা কথা বলবো এমন এক বিতর্ক নিয়ে যা শুধু একজন ধর্মগুরুকে নয়, ভারতের বিচার ও প্রশাসনিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাটাকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সেই নাম গুরমিত রাম রহিম সিং। একটা সময় উত্তর ভারতের লাখো লাখো মানুষের কাছে তিনি ছিলেন আধ্যাত্মিক গুরু, সমাজসেবক, পথপ্রদর্শক। ডেরা সচ্চা সৌদার প্রধান হিসেবে তার জনপ্রিয়তা এতটাই ছিল যে রাজনৈতিক দলগুলো তার অনুসারীদের ভোট ব্যাংক হিসেবে গুরুত্ব দিত। কিন্তু সেই জনপ্রিয়তার আড়ালে জমা হচ্ছিল একের পর এক গুরুতর অভিযোগ। অবশেষে 2017 সালে বিশেষ সিবিআই আদালত ডেরার 2 নারী শিশুকে ধর্ষণের মামলায় তাকে দোষী সাব্যস্ত করে 2 পৃথক মামলায় 10 বছর করে মোট 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আদালত স্পষ্ট জানিয়ে দিল, এই সাজা একসঙ্গে নয়, ধারাবাহিকভাবে তাকে ভোগ করতে হবে, অর্থাৎ কার্যত দীর্ঘ কারাবাসের নির্দেশ। রায় ঘোষণার পর যা ঘটেছিল তা ভারতের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় আইন শৃঙ্খলার সংকট। হরিয়ানা এবং পাঞ্জাবের সহিংসতা ছড়িয়ে পড়ে, বহু মানুষ প্রাণ হারান, শত শত যানবাহন ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এখানেই শেষ নয়। সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যাকাণ্ডের মামলাতেও তিনি দোষী সাব্যস্ত হন। যদিও পরে আইনি প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আসে, তবুও একজন গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তির পরিচয় তার সঙ্গে স্থায়ীভাবে জুড়ে যায়। কিন্তু আসল বিতর্ক শুরু হয় কারাগারে যাওয়ার পর, কারণ সাধারণ মানুষ ভেবেছিল 20 বছরের সাজা মানে 20 বছর জেল। কিন্তু বাস্তব চিত্র ছিল অন্যরকম। 2020 সালের অক্টোবর থেকে শুরু করে পরবর্তী কয়েক বছরের রাম রহিম একের পর এক প্যারোল এবং ফাড়লো পেতে থাকেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের হিসেব অনুযায়ী তিনি 14 বারেরও বেশি প্যারোল বা ফাড়লো পেয়েছেন এবং মোট 400 দিনের বেশি সময় জেলের বাইরে কাটিয়েছেন। সাম্প্রতিক হিসেব অনুযায়ী সেই সংখ্যাটাই 435 দিনের কাছাকাছি পৌঁছেছে বলে রাজনৈতিক মহলে দাবি করা হয়। এখন প্রশ্ন হলো, প্যারোল কি বেআইনি? না, প্যারোল ভারতীয় আইনেই রয়েছে। প্যারোল হলো বিশেষ পরিস্থিতিতে বন্দির সাময়িক মুক্তি, পরিবারের জরুরি অবস্থা, অসুস্থতা, মানবিক কারণ, এসব ক্ষেত্রে বন্দীকে নির্দিষ্ট সময়ের জন্য মুক্তি দেওয়া যায়। আবার ফাড়লো হলো ভালো আচরণের জন্য দেওয়া এক ধরনের ছুটি, অর্থাৎ আইন অনুযায়ী বন্দীরা এই সুবিধা পেতে পারেন। তাহলে বিতর্কটা কোথায়? বিতর্ক শুরু হয় যখন দেখা যায় একজন ধর্ষণে দোষী সাব্যস্ত ব্যক্তি বারবার এই সুবিধাটা পাচ্ছেন।
সমালোচকদের প্রশ্ন, একই ধরনের অপরাধে দণ্ডিত অন্য বন্দীরাও কি একই সুযোগ পান? যদি পান তাহলে সমস্যা নেই, কিন্তু যদি না পান তাহলে সমতার নীতিটা কোথায়? আরো বড় প্রশ্ন তৈরি হয়েছে প্যারোলের সময় নিয়ে। বিরোধীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে রাম রহিমের মুক্তি যেন একটি পুনরাবৃত্ত ঘটনা। 2022 সালের পাঞ্জাব নির্বাচন, হরিয়ানার বিভিন্ন উপনির্বাচন, 2024 সালের লোকসভা নির্বাচন, হরিয়ানা বিধানসভা নির্বাচন, বিভিন্ন সময়ে দেখা গেছে ভোটের আবহ তৈরি হলে রাম রহিমের প্যারোল নিয়ে আলোচনা শুরু হয়েছে। কংগ্রেস এমনকি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল যে তার মুক্তি ভোটারদের প্রভাবিত করতে পারে। কেন এমন অভিযোগ? কারণ ডেরা সচ্চা সৌদা শুধু একটি ধর্মীয় সংগঠন নয়, এটি একটি বিশাল সামাজিক ও সাংগঠনিক শক্তি। হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান এবং উত্তর ভারতের বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ অনুসারী রয়েছে তাদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বহু আসনে ডেরার সমর্থন ফলাফলকে প্রভাবিত করতে পারে। ফলে যখনই রাম রহিম জেল থেকে বের হন, বিরোধীরা প্রশ্ন তোলেন, এটি কি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নাকি এর পেছনে রাজনৈতিক হিসেবেও আছে? হরিয়ানা কংগ্রেস সভাপতি উদয় ভান প্রকাশ্য অভিযোগ করেছিলেন যে বিজেপি ডেরার ভোট ব্যাংককে মাথায় রেখে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনে জমা দেওয়া অভিযোগে বলা হয়েছিল রাম রহিমের মুক্তি ভোটারদের প্রভাবিত করতে পারে। শিখ সংগঠনগুলিও বারবার প্রশ্ন তুলেছে, কেন একজন ধর্ষণের দোষী সাব্যস্ত ব্যক্তি এত ঘন ঘন প্যারোল পাচ্ছেন? আরেকটি কারণ হলো ডেরা সাচ্চা সৌদার রাজনৈতিক প্রভাব। হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থানের কিছু অঞ্চলে ডেরার অনুসারীদের ভোট ব্যাংক হিসেবে দেখা হয়। এ কারণেই বিরোধীদের বক্তব্য, যখনই নির্বাচন আসে তখন রাম রহিমের মুক্তি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দ্য উইয়ারের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হরিয়ানা কংগ্রেস সভাপতি উদয় ভান অভিযোগ করেছিলেন বিজেপির কিছু নেতা রাম রহিমের অনলাইন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং তার অনুসারীদের সমর্থন পাওয়ার চেষ্টাও করছেন। তিনি প্রকাশ্যে বলেন যে একজন দোষী সাব্যস্ত ব্যক্তির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ ভোটের উদ্দেশ্যেই করা হচ্ছে। তবে এখানেই গল্পের অন্য দিক রয়েছে। বিজেপি এবং হরিয়ানা সরকার এই সমস্ত অভিযোগ অস্বীকার করলেন। তাদের বক্তব্য, প্রতিটি প্যারোল জেলা বিধি অনুযায়ী দেওয়া হয়েছে। সরকার বলছে আইন যেটুকু অনুমতি দেয় সেইটুকুই করা হয়েছে। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখনো পর্যন্ত কোনো আদালত বা সরকারি তদন্তে এই অভিযোগ প্রমাণিত হয়নি যে ভোটের স্বার্থেই ইচ্ছাকৃতভাবে রাম রহিমকে প্যারোল পাইয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের সামনে দুটি বাস্তবতা রয়েছে, একদিকে বিরোধীদের সন্দেহ, অন্যদিকে আইনি প্রমাণের অভাব। আর ঠিক এখানে এই বিতর্কের গভীরতা। কিন্তু এই ঘটনাকে আরো আলোচনায় নিয়ে এসেছে আরেকটি তুলনা। বহু মানুষ প্রশ্ন তুলেছেন, একদিকে বিচারাধীন অবস্থায় থাকা অনেক ব্যক্তি বছরের পর বছর জামিনের জন্য আদালতের দ্বারস্থ হচ্ছেন, অন্যদিকে একজন দোষী সাব্যস্ত বন্দী বারবার প্যারোল পাচ্ছেন। আইনগতভাবে জামিন এবং প্যারোল সম্পূর্ণ আলাদা বিষয় হলেও জনমনে এই তুলনা স্বাভাবিকভাবেই উঠে এসেছে, কারণ সাধারণ মানুষ আইনকে বইয়ের ভাষায় নয়, আর অভিজ্ঞতার ভাষায় বিচার করেন। ভারতের সুপ্রিম কোর্ট বহুবার বলেছে ন্যায় বিচার শুধু হওয়া যথেষ্ট নয়, ন্যায় বিচার হয়েছে বলেও মানুষের কাছে প্রতীয়মান হতে হবে। আর রাম রহিমের ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে বড় সমস্যা এখানেই, হয়তো সব সিদ্ধান্ত আইনের মধ্যে থেকেই নেওয়া হয়েছে, কিন্তু সেই সিদ্ধান্তগুলো মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হয়েছে। আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, ভারতের বিভিন্ন রাজ্যে প্যারোল এবং ফার্লোর নিয়ম এক নয়। কোথাও নিয়ম কঠোর তো কোথাও কিছুটা নমনীয়। ফলে এক রাজ্যে যা সম্ভব অন্য রাজ্যে তা নাও হতে পারে। এই কারণে বহু আইন বিশেষজ্ঞ মনে করেন গুরুতর অপরাধে দণ্ডিত বন্দীদের ক্ষেত্রে একটি জাতীয় মানদণ্ড থাকা উচিত, যাতে কোনো প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে তা সহজে যাচাই করা যায়। প্রশ্ন হলো, যদি রাম রহিম আইন মেনেই প্যারোল পেয়ে থাকেন তাহলে বিতর্ক কেন থামছে না? কারণ এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে আইন নয়, বিশ্বাস। মানুষ জানতে চায়, একই পরিস্থিতিতে একজন সাধারণ বন্দী কি একই সুযোগ পেতেন? একজন অখ্যাত বন্দী কি 14 বা 15 বার প্যারোল পেতেন? তার আবেদনও কি এত দ্রুত বিবেচনা করা হতো? এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর সাধারণ মানুষের কাছে নেই। সাম্প্রতিক সময়ে আবারও তাকে প্যারোল দেওয়া হয়েছে, আর সেই সিদ্ধান্ত নতুন করে পুরনো বিতর্ক ফিরিয়ে এনেছে। বিরোধীরা বলছে এটি বিচার ব্যবস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, সরকার বলছে সবকিছু আইন মেনেই হয়েছে, সমর্থকরা বলছেন একজন বন্দীর অধিকার কেড়ে নেওয়া যায় না, সমালোচকরা বলছেন অধিকার সবার জন্য সমান হওয়া উচিত। শেষ পর্যন্ত রাম রহিমের গল্প শুধু একজন ধর্মগুরুর গল্প নয়, এটি ভারতের বিচার ব্যবস্থা, প্রশাসনিক ক্ষমতা, রাজনৈতিক প্রভাব এবং জন আস্থার গল্প। এটি এমন এক আয়না যেখানে আমরা দেখতে পাই আইন কি বলে, প্রশাসন কি করে এবং সাধারণ মানুষ কি বিশ্বাস করে। এই তিনের মধ্যে ব্যবধান কতটা? সম্ভবত এই বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এটি আর শুধু রাম রহিমকে নিয়ে নয়, এটি ভারতের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা, প্রশাসনিক সিদ্ধান্তের স্বচ্ছতা এবং গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতাকে ঘিরে। কারণ গণতন্ত্রে আইন শুধু সমান হওয়াই যথেষ্ট নয়, মানুষকেও বিশ্বাস করতে হবে যে আইন সত্যি সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে।
এবার সিদ্ধান্ত আপনাদের। সবশেষে দর্শকদের জন্য 5টি প্রশ্ন, কারণ আমরা প্রশ্ন করি তো, আমরা দর্শকদের ভাবাই, আমরা উত্তরও খুঁজি। প্রথম প্রশ্ন দিকে যে চোখ রাখবো, একজন ধর্ষণে দোষী সাব্যস্ত বন্দীর এত ঘন ঘন প্যারোল পাওয়া কি স্বাভাবিক বলে মনে হয় আপনার? প্রশ্ন 2, প্যারোল প্রদানের ক্ষেত্রে কি সারা দেশে একটি অভিন্ন জাতীয় নীতি থাকা উচিত? নাম্বার 3, গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে রাম রহিমের মুক্তি কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো বাস্তবতা থাকতে পারে? প্রশ্ন 4, সাধারণ বন্দী এবং প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে প্রশাসন কি সত্যি একই মানদণ্ড অনুসরণ করে? আর 5 নম্বরের সবচেয়ে বড় প্রশ্ন, আপনার মতে আইনের চোখে কি সত্যি সবাই সমান? আপনার মতামত কমেন্টে জানান। আলোচনা হোক তথ্যের ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে, এবং গণতন্ত্রের সেই মৌলিক প্রশ্নকে সামনে রেখে ন্যায় বিচার কি শুধু হচ্ছে, নাকি মানুষও বিশ্বাস করছে যে ন্যায় বিচার হচ্ছে? আজ এ পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।